আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নাবা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি জাফরিনা ইয়াসমিন। গত ক্লাসে তোমাদেরকে আমি হিসাব সমীকরণ করিয়েছিলাম। তো আজকে হিসাব সমীকরণের একটা সৃজনশীল অঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, বোর্ড বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় এখানে একটা কাজ দেওয়া আছে, নিচে একটা কাজ দেওয়া আছে, নার্গিস টেইলার্স। তো এই কাজটার উপর ভিত্তি করে এখানে কিছু কোশ্চেন, একটা সৃজনশীল অঙ্ক এটা সলভ করব। আচ্ছা, এটা কিন্তু একটা টেস্ট পেপারের অঙ্ক, ওকে। আর আর এটা হচ্ছে তোমরা 16 নম্বর পৃষ্ঠা বের করলে এটা পেয়ে যাবা। আর এটার কোশ্চেনগুলো হচ্ছে এখানে লেখা আছে। তো দেখো এখানে কি কি, প্রথমে আমরা এন্ট্রিগুলো পড়ে নিই। দেখো, 1 মার্চ 20,000 টাকা মূলধন রূপ আনা হলো। তারপর মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো 5,000 টাকা। মার্চ 9 সেলাই মেশিন ক্রয় করা হলো 15,000 টাকা। মার্চ 14 কাপড় সেলাই বাবদ মজুরি আদায় 2,000 টাকা। তারপর মার্চ 17 দোকানের প্রচারণা বাবদ ব্যয় হলো 1,000 টাকা। আর 22 তারিখে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য 1500 টাকা। আর 25 তারিখে সেলাই মেশিন মেরামত করা হলো 300 টাকা। আর মার্চ 30 22 তারিখের বিলের অর্থ আদায় করা হলো 1200 টাকা। তো দেখো এখানে কোশ্চেনগুলো কি। মাস শেষে প্রাপ্য সেবা আয় কত? প্রাপ্য সেবা আয়, ওকে। প্রাপ্য সেবা আয় আমরা বলতে কি বুঝছি, মানে আমাদের দেনাদার, তাই তো, কত আছে সেবায় থেকে কি পরিমাণ আমাদের দেনাদার আছে। আচ্ছা, তারপর লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। এরপর বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে দেখো ক নাম্বারটা আমি দেখি প্রথমে। মাস শেষে প্রাপ্য সেবা আয় কত? তো দেখো এখানে 1 তারিখে মূলধন আনা হলো, এরপর ভাড়া পরিশোধ, নগদে সেলাই মেশিন ক্রয়, কোথায় প্রাপ্য পাচ্ছি, কাপড় সেলাই বাবদ মজুরি আদায়, দোকানের প্রচারণা, গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য 1500 টাকা। এটা হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে কি মজুরি বাবদ প্রাপ্য, $1500 টাকা। তারপর দেখো মজুরি বাবদ প্রাপ্য হচ্ছে 1500 টাকা। এরপর এখানে কি আছে, 22 তারিখে বিলের অর্থ আদায়। এই যে 22 তারিখে যে আমরা মজুরি বাবদ প্রাপ্য হলো, এই বিলের অর্থ আদায় হলো 1200 টাকা। তাহলে দেখো আমাদের মজুরি প্রাপ্য ছিল 1500 টাকা। তো আমরা যদি এই মাসে আবার বিল কিছু টাকা পেয়ে ফেলি তাহলে কি আবার কমে যাবে। তাহলে কি বিলের অর্থ আদায়, বিলের অর্থ আদায় 1200। তাহলে দেখো আমাদের কত থাকলো, 300 টাকা। তাহলে আমাদের এখানে প্রাপ্য হিসাব কিন্তু দাঁড়ালো 300 টাকা। তাহলে মাস শেষে প্রাপ্য সেবা আয় কত? তাহলে আমাদের মাস শেষে প্রাপ্য সেবা আয় 300 টাকা। এখানে জেড টেনে দিলাম। তাহলে দেখো, আশা করি এটা বুঝতে পেরেছো। আমাদের এর পরের কোশ্চেন হচ্ছে লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, এটার একটা ঘর করে নিই, আমরা একটা ছক করে নিই। এখানে তারিখগুলো দিবে, এপাশে লেনদেন নাকি লেনদেন না সেটা, আর এপাশে হচ্ছে ব্যাখ্যা, ওকে, কারণ সহ ব্যাখ্যা। আচ্ছা দেখো, তাহলে এখানে প্রথমেই বলা আছে 20,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। তাহলে দেখো 20,000 টাকা মার্চ 1, এটা লেনদেন নাকি লেনদেন না? যেহেতু বিনিয়োগ করা হলো, কি হলো আমাদের
টাকা আসলো, আমাদের কারবারে কি টাকা আসলো, নগদ টাকা আসলো, তাহলে এটা কি হবে? লেনদেন হবে। এখানে টাকার অঙ্কে পরিমাপযোগ্য, এটা হবে একটা লেনদেন। তাহলে কারণটা কি হবে? মূলধন বাবদ আনয়ন, মূলধন বাবদ আনার ফলে নগদ মানে কি সম্পদ, তাই তো, এ বৃদ্ধি। আর এখানে কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি, আর ওই পাশে কি হবে? এ বৃদ্ধি, আর অপর দিকে কি মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেল। এটা হচ্ছে কারণ। তাহলে কি মূলধন বাবদ আনার ফলে এখানে নগদ বৃদ্ধি পেল, মানে সম্পদ বৃদ্ধি পেল, আর এই পাশে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। আচ্ছা, এরপরে মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো। তাহলে আমরা যদি দোকান ভাড়া পরিশোধ করি তাহলে আমাদের নগদ অর্থ কমে যাবে। আর যেহেতু দোকান ভাড়া একটা খরচ, তাহলে আমরা কি বললাম? খরচের সাথে সম্পর্ক হচ্ছে মালিকানার সত্ত্বের সাথে খরচ কি হয়? মাইনাস হয়। তাহলে কি হবে? এটাও একটা লেনদেন। মার্চ 3, ওকে, লেনদেন। তাহলে এখানে কি হবে? ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধের ফলে নগদ মানে কি? এ উপাদান হ্রাস এবং মালিকানা সত্ত্বের পরিমাণও কি হলো? হ্রাস। মালিকানা সত্ত্ব মানে ই হ্রাস। তাহলে দুই পাশ থেকে হ্রাস হলো কত? 5,000 টাকা করে। তারপর নগদে সেলাই মেশিন ক্রয় করা হলো। নগদে সেলাই মেশিন যদি ক্রয় করি তাহলে আমাদের একদিকে যেমন নগদ টাকা কমে যাবে, আবার সম্পদ, একটা মেশিন যে সম্পদ সেটা বেড়ে যাবে। তাহলে কি হবে? এটাও কি একটা লেনদেন। মার্চ 9, লেনদেন। তাহলে এখানে আমাদের কি হলো? সম্পদ বাড়লো যন্ত্রপাতি ক্রয়ের ফলে, মেশিন ক্রয়ের ফলে। নগদ এ কি হলো? হ্রাস পেল। নগদে যেহেতু ক্রয় করা হয়েছে, এ হলো কি? হ্রাস পেল। আর যন্ত্রপাতি যে হিসাব আছে, এটা একটা সম্পদ, এখানে আবার এ বৃদ্ধি পেল। তো একদিকে এ হ্রাস পেল আর একদিকে এ বৃদ্ধি পেল। এরপর মার্চ 14, কাপড় সেলাই বাবদ মজুরি আদায়। তাহলে এখানে কি হলো? আয় হলো, যেহেতু আদায় করা হয়েছে। তাহলে আয় হলে আমাদের কি হবে? নগদ টাকা বৃদ্ধি পাবে। আর অন্যদিকে আয় হলে মালিকানা সত্ত্বের সাথে আমাদের কি হয়? যোগ হয়ে যায়। তাহলে মার্চ 14 এটা কি একটা লেনদেন, তাই তো? তাহলে কি হবে? মজুরি আদায় বাবদ নগদ, অর্থাৎ কি? এ বৃদ্ধি পেল। এ বৃদ্ধি, আর কি আমাদের বৃদ্ধি পাবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, যেহেতু এটা আয়। মালিকানা সত্ত্ব বৃদ্ধি, তাই তো? আচ্ছা, তাহলে উপরের এন্ট্রিগুলো আমি মুছে দিচ্ছি। আশা করি এইটুকু বুঝতে পেরেছো তোমরা। আমি উপরের এগুলো মুছে দিচ্ছি।
আচ্ছা, এরপর দোকানের প্রচারণা বাবদ মানে বিজ্ঞাপন বাবদ খরচ করা হলো। তো তাহলে বিজ্ঞাপন বাবদ যদি আমরা খরচ করি তাহলে আমাদের সেই নগদ টাকা থেকে কমে গেল এবং মালিকানা সত্ত্ব কমে গেল। তাহলে এটাও কিন্তু সেম হবে। মার্চ 17, মার্চ 17 এটা কি একটা লেনদেন, তাই তো? এটা একটা লেনদেন। তাহলে দোকানের প্রচারণা বাবদ নগদ, এখানে আমাদের কি হয়েছে, নগদ টাকা কমে গেছে, এ হ্রাস পেল। এটা একটা ব্যয় হয়েছে, তাহলে এ হ্রাস, আবার আমাদের কি হ্রাস, মালিকানা সত্ত্ব, যেহেতু আমাদের খরচ হয়েছে, খরচ হলে কি হয়, মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হয়। সত্ত্ব হ্রাস পেল। ওকে, আচ্ছা, তোমরা এটা করার সময় কিন্তু অবশ্যই সমীকরণটা কিন্তু মনে রাখবে। এ দেখো, আমাদের ই সমান সমান কি, ই মানে কি আমাদের ইকুইটি বা মালিকানা সত্ত্ব, এটা মনে রাখবে। ইকুইটি মালিকানা সত্ত্বের ক্ষেত্রে কিন্তু সি মানে ক্যাপিটাল, মূলধন থেকে বাদ হয় এক্সপেন্স, আর রেভিনিউ হয় যোগ, আর উত্তোলন হয় কি বাদ। এটা মনে রাখবে যে এক্সপেন্সটা মাইনাস হবে, রেভিনিউটা প্লাস হবে, আর উত্তোলনও মাইনাস হবে। এটা মনে রাখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কি 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 হলে এখান থেকে মাইনাস হবে আর কি হলে প্লাস হবে। এরপর গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য, মার্চ 22। তাহলে এটা কি একটা লেনদেন, লেনদেন। ওকে, তাহলে কি হলো, গ্রাহক থেকে মজুরি বাবদ প্রাপ্য, তুমি গ্রাহকের কোনো একটা কিছু সেলাই করেছো, তাহলে কি সেখান থেকে মজুরি বাবদ প্রাপ্য হয়েছো। প্রাপ্য আর প্রাপ্তর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। প্রাপ্য, প্রাপ্য যেটা তুমি ভবিষ্যতে পাবে, ওকে, এটা তুমি ভবিষ্যতে পাবে, এটা কিন্তু একটা সম্পদ। আর যেটা প্রাপ্ত, প্রাপ্ত এটা পাওয়া হয়ে গেছে, অলরেডি পাওয়া হয়ে গেছে, এটা আমাদের মানে কি আয় হয়ে গেছে। আর প্রাপ্য এটা হচ্ছে এখনো পাওয়া হয়নি, আমাদের হাতে এখনো আসেনি, আমরা ভবিষ্যতে পাবো। তো এটা হচ্ছে দেনাদারের মতো, যেহেতু আমরা পরে পাবো, এটা কি একটা সম্পদ, তাই তো? তাহলে দেখো কি হবে, এখানে গ্রাহক হতে মজুরি বাবদ প্রাপ্য, তুমি কি করেছো, তাকে সেবা আয় দিয়েছো বা মজুরি পেতে তার কাছে, সে কি করলো, এখনো তোমাকে টাকা দেয়নি, এখন তুমি ভবিষ্যতে তার টাকা পাবে। তাহলে কি তোমার প্রাপ্য হিসাব বৃদ্ধি পেল, প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পেল। তাহলে কি বৃদ্ধি পেল, এর পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে কি মজুরি বাবদ আয় ফলে প্রাপ্য হিসাব বা দেনাদার, যে কোনোটা এখানে লেখা যেতে পারে, প্রাপ্য হিসাব এ বৃদ্ধি। আচ্ছা, এখানে প্রাপ্য হিসাব বৃদ্ধি। আবার তুমি এটা কি হয়েছে, আয় হয়েছে, একটা আয়, তাই না? মজুরি বাবদ এটা তোমার আয়, যদিও আয়টা তোমার হাতে এখনো আসে নাই, সেটা সম্পদ হিসেবে আছে। তাহলে কি হবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। যেহেতু আয় হয়, আয় হলে আমরা কি করি, মালিকানা সত্ত্বের সাথে যোগ করি, মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি, ই বৃদ্ধি। ওকে, আচ্ছা, তারপর আছে সেলাই মেশিন মেরামত। সেলাই মেশিন মেরামত করা হলো, এটা একটা লেনদেন। যেহেতু আমাদের নগদ টাকা কমে গেল, তাহলে আমাদের কি হবে, মেশিন মেরামতের ফলে কি হয়ে গেল, নগদ কমে গেল আমাদের। নগদ মানে এ, আমাদের এ হ্রাস,
আর খরচ হলে আমাদের কি হবে, এই তো সে তো মালিকানা সত্ত্বটা কমে গেল। কিন্তু খুবই ইজি অঙ্কটা। মালিকানা সত্ত্ব, এখানে দায়ের কোনো আইটেমই নেই এই অঙ্কের মধ্যে, জাস্ট মালিকানা সত্ত্ব। আচ্ছা, মালিকানা সত্ত্ব হ্রাস পেল। এরপর আর একটা এন্ট্রি জাস্ট বাকি, 22 তারিখে বিলের অর্থ আদায়। 22 তারিখ, এটা হচ্ছে মার্চ 30 তারিখে আমরা যে 22 তারিখে একটা লেনদেন হয়েছিল যে আমরা প্রাপ্য ছিল, মানে আমরা পেতাম। ওকে, আমরা সেবা আয় দিয়েছি বা মজুরি পেতাম, সেটা এই টাকাটার থেকে আমরা কিছু টাকা পাবো। তাহলে যেহেতু এটা আমাদের আদায় হয়েছে, আমাদের কি হবে, নগদ অর্থ বেড়ে যাবে। আমাদের নগদ যদি বাড়ে, দেখো নগদ ঠিকই আমাদের প্লাস হবে। এখানে আমাদের একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আবার কি হচ্ছে, আমাদের যে দেনাদার ছিল, দেনাদারও কিন্তু আমাদের একটা সম্পদ। দেনাদার ছিল আমাদের 1500 টাকা, দেনাদার আমাদেরকে 1200 টাকা দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার ফলে কি হলো, আমাদের এখন দেনাদারের পরিমাণ তো আর 1500 টাকাই নেই, এখন আর কত রইলো, 300, মানে দেনাদারটাও কমে গেল। তাহলে একদিকে একটা সম্পদ বাড়লো, আর একটা সম্পদ কি হলো, আবার হলো কি হ্রাস। একদিকে হলো প্লাস হলো, আর একদিকে হ্রাস পেল। তাহলে এটা কি একটা লেনদেন। তাহলে এখানে কি লিখবো, বিলের অর্থ আদায় বাবদ নগদ, আমাদের কি হলো, নগদ বৃদ্ধি পেল, মানে বৃদ্ধি। আরেকদিকে আমাদের আরেকটা কি হলো, মানে দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার হ্রাস পেল। ওকে, দেনাদার হ্রাস, এই উপাদান হ্রাস পেল। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা দেখাও। তাহলে চলো লেনদেনের প্রভাব এটা আমরা করি। তারিখ, উদ্ধৃত, এই ঘরগুলো আমি ফাঁকা রাখবো যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এই ঘরগুলো আমি ফাঁকা রাখবো, তারিখ উদ্ধৃত এখানটা জাস্ট বসাতে হবে। আচ্ছা, তাহলে দেখো সমান সমান, ওকে, এই পাশে আমাদের আর এই পাশে আমাদের L+OE। ওকে, এই পাশে মন্তব্য। তাহলে মন্তব্য, ওকে, তাহলে দেখো আমরা যে খ নাম্বার অঙ্ক করলাম, ওখানে আমরা কি কি পেয়েছি একটু খেয়াল করো। নগদান হিসাব পেয়েছি, প্রাপ্য হিসাব পেয়েছিলাম, প্রাপ্য বা দেনাদার হিসাব। ওকে, আরেকটা আমরা পেয়েছি যন্ত্রপাতি হিসাব। এই তিনটাই কিন্তু আমাদের সম্পদের আইটেম ছিল। ওকে, আর এখানে আমাদের L+OE পাওনাদার, মালিকানা সত্ত্ব। ওকে, তাহলে দেখো প্রথমে এখানে মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো, আমি একটু দ্রুত করার চেষ্টা করছি। মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো, তাহলে মূলধন যদি আমরা আনি 20,000 টাকা, তাহলে আমাদের মালিকানা সত্ত্ব বেড়ে যাবে 20,000 টাকা। এদিকে আমাদের সম্পদ পাশে কি বাড়বে, নগদ টাকা, নগদ 20,000 টাকা বেড়ে যাবে। তাহলে এই পাশেও 20,000 টাকা, আর এই পাশে 20,000 টাকা বৃদ্ধি পেল। ওকে, তাহলে এখানে কি লিখতে হবে, মূলধন আনয়ন। তারপর মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো, তাহলে যেহেতু এটা খরচ হয়েছে, খরচ করলে কি করতে হবে, আমাদের নগদ থেকে কমে যায়। ওকে, আমি তারিখটা কিন্তু লিখছি না, নগদ থেকে কমে যায়। আবার খরচ করলে কি হয়, মালিকানা সত্ত্ব কমে যায়। আমি কিন্তু বারবার বলছি, খরচ হলে মালিকানা সত্ত্ব কমে যায়, আর যদি আমাদের আয় হয় তখন মালিকানা সত্ত্বের সাথে প্লাস হয়, বেড়ে যায়। তাহলে দেখো
15 15। এরপরে নগদে সেলাই মেশিন ক্রয় করা হলো। তাহলে যেহেতু নগদে ক্রয় করলাম, আমাদের নগদ টাকা কি কমে গেল, আরেকটা সম্পদ বাড়লো, সেটা হচ্ছে কি মেশিন বা যন্ত্রপাতি। তাহলে আমরা কত টাকা দিয়ে কিনলাম? 15,000 টাকা দিয়ে কিনলাম, আর যন্ত্রপাতি 15,000 টাকা এদিকে বাড়লো। তাহলে আমাদের সম্পদ পাশে কি হলো? একদিকে 15,000 টাকা কমে গেল, আর একদিকে 15,000 টাকা বেড়ে গেল। এই পাশে আমরা ব্যালেন্সটা নামিয়ে নেই, সব জায়গায় ব্যালেন্স গুলো নামিয়ে নেই, এখানে ব্যালেন্স 0। এরপর 14 তারিখে কাপড় সেলাই বাবদ মজুরি আদায়। মজুরি আদায় মানে কি? আমাদের আয় হয়েছে 2,000 টাকা। তাহলে আয় হলে আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে, আর কি বৃদ্ধি পাবে? আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে কি হলো? 17 যোগ করে আর এই পাশে 15 রইলো, আর এই পাশে 2,000 টাকা হয়ে গেল। দোকানের প্রচারণা বাবদ ব্যয়। ব্যয় মানে কি? খরচ। খরচ হলে আমাদের নগদ টাকা কি হয়ে যাবে? কমে যাবে 1,000 টাকা। আর এখান থেকে খরচ হলে মালিকানা সত্ত্ব কমবে 1,000 টাকা। তাহলে কত হলো? 16, 15, 1। গ্রাহক হতে মজুরি বাবদ প্রাপ্য। তাহলে প্রাপ্য আমরা একটু আগে কি বললাম? এটা হচ্ছে এখনো আমরা পাইনি, ওকে, আমরা এটা পরবর্তীতে পাবো। এটা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার, এখানে যাবে 1500 টাকা, এখানে যাবে আমাদের। আর কি হয়েছে? যেহেতু এটা আমাদের সেবা আয়, এটা যেই আয় হোক, বিক্রয় হতে আয় হোক, সেবা হতে আয় হোক, বা মজুরি আয় হোক, আমাদের কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমাদের একদিকে যেমন প্রাপ্য হিসাব বৃদ্ধি পেল, একদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। আর এই ব্যালেন্স গুলো নামিয়ে নিলাম। এখানে 15,000 টাকা, ওকে, এটা 1500 টাকা মজুরির, 17,500। এরপর সেলাই মেশিন মেরামত করা হলো। মেরামত করলে কি হবে? খরচ। খরচ হলে আমাদের নগদ কমে যাবে, আর কি হবে? মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে। খরচ হলে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে 17,200। এই ব্যালেন্স গুলো নামিয়ে নিলাম, 700, ওকে। এরপর বিলের অর্থ আদায়। দেখো, বিলের অর্থ আদায় আমাদের কি ছিল? 22 তারিখে আমাদের একটা বিল ছিল, যেখানে আমরা 1500 টাকা একজন থেকে পেতাম। সেই 1500 টাকা থেকে সে 1200 টাকা আমাদেরকে দিয়ে দিল। তো 1200 টাকা যেহেতু দিয়ে দিল, তাহলে আমাদের নগদ টাকা বেড়ে গেল না? তো নগদ এদিকে বেড়ে যাবে। আর অন্যদিকে আমাদের যে প্রাপ্য হিসাব ছিল 1500 টাকা, এখন আমরা আর 1500 টাকা তার কাছ থেকে পাচ্ছি না। 1200 টাকা সে আমাদের অলরেডি দিয়ে দিল, তাহলে এটা মাইনাস হবে। তাহলে আমাদের এ থেকে এখানে মাইনাস হলো, এ থেকে প্লাস হলো, ওকে। 1900, 300, আর এখানে 17,200। তাহলে দেখো, ব্যালেন্সটা দুই পাশে আমরা যোগ করি। এখানে এ পাশে তো কিছু নেই, ব্ল্যাঙ্ক, 17,200, আর এ পাশে সবগুলো যোগ করতে হবে, সবগুলো সম্পদ যোগ করতে হবে। হ্যাঁ, 17,200। তো এইভাবে দুই পাশ মিলে গেল, ওকে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো এন্ট্রিতে কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আমরা আরো টেস্ট পেপার থেকে আরো সৃজনশীল নিয়ে আসবো, ওকে। আল্লাহ হাফেজ।